আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিকে। আমি এখানে 1946 খ্রিস্টাব্দের বেশ কিছু ঘটনাগুলোকে পরপর লিখে রেখেছি। 1946 খ্রিস্টাব্দের 23 তারিখে মার্চ মাসে মন্ত্রী মিশনের দল ভারতে আসে। 1946 খ্রিস্টাব্দের 23 তারিখে মার্চ মাসে মন্ত্রী মিশনের দল ভারতে আসে এবং 24 তারিখে মার্চ মাসে মন্ত্রী মিশনের দল দিল্লিতে পৌঁছয়। 29 তারিখে জুন মাসে মন্ত্রী মিশনের দল ভারতকে ত্যাগ করল। 16 তারিখে মে মাসে মন্ত্রী মিশন তাদের পরিকল্পনা পেশ করেছিল। তারপরে মন্ত্রী মিশন ভারত ত্যাগ করছে 29 তারিখে জুন মাসে। 16 থেকে 19 তারিখে আগস্ট মাসে 1946 খ্রিস্টাব্দে 4 দিন ধরে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করা হয়েছিল। 9 তারিখে ডিসেম্বর মাসে গণপরিষদ গঠন হয়েছিল। তার আগের একটা ঘটনা আছে, 2 তারিখে সেপ্টেম্বর মাস 1946 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল। এই ঘটনাগুলোকে খুব সুন্দর করে মনে রাখতে হবে যে 23 তারিখে মার্চ মাসে মন্ত্রী মিশনের দল ভারত ত্যাগ করছে, 24 তারিখে দিল্লিতে আসছে মন্ত্রী মিশনের দল, 29 তারিখে জুন মাসে মন্ত্রী মিশন ভারত ত্যাগ করে চলে যাচ্ছে এবং তারা পরিকল্পনা যারা পেশ করেছিল তারা 16 তারিখে মে মাসে 1946 খ্রিস্টাব্দে। 16 থেকে 19 তারিখে আগস্ট মাসে 1946 খ্রিস্টাব্দে 4 দিন হয় এখানে। এই 4 দিন ধরে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করা হয়েছিল। 9 তারিখে ডিসেম্বর মাসে গণপরিষদ গঠিত হয়। 2 তারিখে সেপ্টেম্বর মাস 1946 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল। এছাড়া আরও অনেকগুলো ইতিহাসের ঘটনা আমি এখানে লিখে রেখেছি, বলছি আমি। যে পুরাতত্ত্ব বিভাগ যেটা আছে, লর্ড কার্জন এর সময়ে 1899 থেকে 1905 সাল পর্যন্ত লর্ড কার্জনের সময়সীমা ছিল। এখানে তার সময়কালে পুরাতত্ত্ব বিভাগ যেটা তৈরি হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। এছাড়া আরও অনেক কিছু আছে। আর হচ্ছে আত্মীয় সভা আছে, রাজা রামমোহন রায় তৈরি করেছিল 1815 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সভা যেটা রাজা রামমোহন রায় এর দ্বারা তৈরি 1828 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছে এটা পরবর্তীতে 1830 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন যোগদান করেছিল এবং এটা তারপরে যোগদান করেছিল 1857 খ্রিস্টাব্দে। আর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যেটা তৈরি হয়েছে 1965 খ্রিস্টাব্দে। তারপরে এটা পরবর্তীকালে সাধারণ ব্রাহ্ম সমাজ নাম নিয়েছে 1878 খ্রিস্টাব্দে। 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এর চেষ্টায় বা ব্রিটিশ পার্লামেন্ট থেকে এটা পাস হয়েছিল 1813 নামে 1872 খ্রিস্টাব্দে। এই 3 আইনে, এটাকে 3 আইন বলা হয়। এখানে বাল্যবিবাহ, বহু বিবাহ, অসবর্ণ বিবাহের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন যেটা কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিল। সাধনা আশ্রম কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিল। দাদাভাই নওরোজি 1866 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন। দাদাভাই নওরোজি 1866 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন। পুনা সার্বজনিক সভা যেটা 1870 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এবং জাস্টিস রানা ডেটা তৈরি করেছিলেন। ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 খ্রিস্টাব্দে, ল্যান্ড হোল্ডার সোসাইটি 1838 খ্রিস্টাব্দে, বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে, দি ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। দি ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বলা হয় বঙ্গভাষা প্রকাশিকা সভাকে, যেটা 1836 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। আর্মস অ্যাক্ট হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। ডাইনামিক রিফর্ম ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট যেটা 1876 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। ওই সালেই 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্টও পাস হয়েছে। মহাজন সভা যেটা আছে, মাদ্রাজ মহাজন সভা 1884 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন 1884 খ্রিস্টাব্দের ঘটনা।
এবার হচ্ছে কলকাতা হাইকোর্ট, বোম্বাই হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট, যেটা যেগুলি 1865 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। দিল্লি দরবার অনুষ্ঠিত হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। সিভিল সার্ভিসের বয়স কমানো হয়েছিল লর্ড লিটনের সময়ে 1878 খ্রিস্টাব্দে। ইন্ডিগো মুভমেন্ট 1858 থেকে 1859 সাল পর্যন্ত হয়েছিল। ইন্ডিগো কমিশন অর্থাৎ নীল কমিশন তৈরি হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। থিওসফিক্যাল সোসাইটি থিওসফিক্যাল সোসাইটি 1879 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। ফার্স্ট ফ্যাক্টরি আইন 1881 খ্রিস্টাব্দে। 1881 খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি আইন, দ্বিতীয় ফ্যাক্টরি আইনটা 1891 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল বা পাস করা হয়েছিল। 1940 খ্রিস্টাব্দে 17 তারিখে অক্টোবর মাসে 1940 খ্রিস্টাব্দে 17 তারিখে অক্টোবর মাসে গান্ধীজির নির্দেশে আচার্য বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিলেন। কারণ ইংরেজদের বিপদের দিনে গান্ধীজি তাদেরকে আরও বিপদে ফেলতে রাজি ছিলেন না বলে ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিলেন। প্রায় 25,000 সত্যাগ্রহী এখানে অ্যারেস্ট হয়। আইএনএর ট্রায়াল যেটা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে লালকেল্লাতে। নেভাল মিউটেনি যেটা আছে 1946 খ্রিস্টাব্দে। ক্যাবিনেট মিশন 1946 খ্রিস্টাব্দে ভারতে আসে। কংগ্রেস প্রপোজালটা মেনে নিয়েছিল। ক্যাবিনেট মিশনের প্রপোজাল কংগ্রেস মেনে নিয়েছিল। ক্যাবিনেট মিশনে 3 জন ব্যক্তি ছিলেন, লর্ড পেথ্রিক লরেন্স, এবি আলেকজান্ডার, স্যার স্টেফোর্ড ক্রিপ্স। সে সময় ভারত সচিব ছিলেন লর্ড পেথ্রিক লরেন্স। ভারত সচিব ভারতে থাকে না, ইংল্যান্ডে থাকে, এটা বলেছি এর আগে অনেকবার। ডাইরেক্ট অ্যাকশন ডে একটু আগে আলোচনা করা হলো। 16 তারিখে অগস্ট মাস থেকে 19 তারিখে অগস্ট মাস পর্যন্ত 1946 খ্রিস্টাব্দে। অল ইন্ডিয়া কিষাণ সভা যেটা 1936 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। লাহোর রেজলিউশন 1940 খ্রিস্টাব্দে। মার্চ প্রপোজাল 1940 খ্রিস্টাব্দে। অগাস্ট প্রপোজাল 1940 খ্রিস্টাব্দে। মার্চ প্রপোজালটা হচ্ছে ভারতীয়দের দ্বারা তৈরি করা। এবার হচ্ছে অগাস্ট প্রপোজালটা ইংরেজদের। লাহোর রেজলিউশন 1940 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। 1940 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন যেটা রামগড়ে হয়েছিল, রামগড় অধিবেশন 1940 খ্রিস্টাব্দে। মৌলানা আবুল কালাম আজাদ সে সময় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, মোস্ট ইয়াংগেস্ট চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তার লিখিত একটা বই আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদের লেখা। আচ্ছা, অগাস্ট প্রপোজাল যেটা 1940 খ্রিস্টাব্দে আছে হয়েছিল অগাস্ট প্রপোজাল। আচ্ছা, রামগড় কনফারেন্স আমি এখানে লিখেও রেখেছি, আইএনসির 1940 খ্রিস্টাব্দে। স্বদেশি মুভমেন্ট 1905 খ্রিস্টাব্দ থেকে 6 খ্রিস্টাব্দ পর্যন্ত, 5-6 খ্রিস্টাব্দে চালু হয়েছিল এরকমটা। মুসলিম লীগ তৈরি হয়েছে 1906 খ্রিস্টাব্দে। সুরাট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1907 খ্রিস্টাব্দে। পার্লামেন্টারি রিফর্মস 1909 খ্রিস্টাব্দে। অ্যানালমেন্ট অফ পার্টিশন অফ বেঙ্গল এটা 1911 খ্রিস্টাব্দে হয়েছিল, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করা হয়েছে 1911 খ্রিস্টাব্দে। ট্রান্সফার দি ক্যাপিটাল ফ্রম কলকাতা টু দিল্লি, 1911 1911 খ্রিস্টাব্দ 12 খ্রিস্টাব্দের দিকে হয়েছিল। সে সময় ভারতের ভাইসরয় যে ছিল তার নাম হচ্ছে কি নাম, হার্ডিঞ্জ। এবার হচ্ছে দিল্লি দরবার 1911 খ্রিস্টাব্দে হয়েছে। দিল্লি দরবার 1911 খ্রিস্টাব্দে, একটা এর আগেও হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। এস্টাবলিশমেন্ট অফ হিন্দু মহাসভা 1915 খ্রিস্টাব্দে। হোম রুল মুভমেন্ট 1916 খ্রিস্টাব্দে। চম্পারণ সত্যাগ্রহ 1917 খ্রিস্টাব্দে। সবরমতী আশ্রম যেটা 1916 খ্রিস্টাব্দে তৈরি করেছিল গান্ধীজি। চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজিরই 1917 খ্রিস্টাব্দে। আর গান্ধীজি রিটার্নস ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতে আসছে। এবার হচ্ছে মন্টেগুস আগস্ট ডিক্লারেশন। মন্টেগু যে ছিল সে আগস্ট প্রপোজাল দিয়েছিল, অর্থাৎ আগস্ট ডিক্লারেশন দিয়েছিল 1917 খ্রিস্টাব্দে। আরেকটা আগস্ট প্রপোজাল আছে 1940 খ্রিস্টাব্দে। আগস্ট আন্দোলন অর্থাৎ ভারত ছাড়া আন্দোলন যেটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। এবার খেদা সত্যাগ্রহ করেছে গান্ধীজি 1917 খ্রিস্টাব্দে। আহমেদাবাদে সত্যাগ্রহ করেছে 1918 খ্রিস্টাব্দে। রওলাট আইন 1919 খ্রিস্টাব্দের। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে হয়েছিল।
নন কোঅপারেশন মুভমেন্ট যেটা 1919 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল, 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। স্যাডলার কমিশন 1917 খ্রিস্টাব্দে, স্যাডলার কমিশন 1917 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। মোপালা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে হয়েছে। ফাউন্ডেশন অফ সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1921 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। চৌরি চৌরার যে ঘটনাটা ঘটেছিল এটা 1922 খ্রিস্টাব্দে। স্বরাজ্য পার্টি 1923 খ্রিস্টাব্দে। কাকরি ট্রেন ডাকাইতি এটা 1925 খ্রিস্টাব্দের ঘটনা। আরএসএস তৈরি হয়েছে 1925 খ্রিস্টাব্দে। আরএসএস তৈরি হয়েছে 1925 খ্রিস্টাব্দে। মার্ডার অফ স্বামী শ্রদ্ধানন্দ 1926 খ্রিস্টাব্দে। বাটলার কমিশন 1927 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। বাটলার কমিশন 1927 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন ভারতে গঠিত হয়েছে 1927 খ্রিস্টাব্দে, ভারতে এসেছিল 1928 খ্রিস্টাব্দে। রিপোর্ট পেশ করেছে 1930 খ্রিস্টাব্দে। সেই সময় ভারত সচিব ছিল বার্কেনহেড। এবার হচ্ছে নেহেরু রিপোর্ট তৈরি করা হয়েছে 1928 খ্রিস্টাব্দে। নেহেরু রিপোর্টের উপরে একটা ভালো ক্লাস আসবে। এবার হচ্ছে 14 দফা দাবি যেটা করা হয়েছিল জিন্নার তরফ থেকে, সেটা 1929 খ্রিস্টাব্দে। ডান্ডি মার্চ শুরু হয়েছে 1930 খ্রিস্টাব্দে। 12 তারিখে মার্চ মাসে ডান্ডিতে পৌঁছানো হয়েছিল। 6 তারিখে এপ্রিল মাস, 5 তারিখে সন্ধ্যার সময় পৌঁছেছিল, 6 তারিখে লবণ আইন ভঙ্গ করা হয়েছে 1930 খ্রিস্টাব্দে। বিপ্লবী যতীন দাসকে ফাঁসি দেওয়া হয়েছে, হাঙ্গার স্ট্রাইক দেওয়া হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো ভারতের প্রথম স্টিল কোম্পানি 1907 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এবার হচ্ছে কিন্তু এখানকার প্রোডাকশনটা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকোর প্রোডাকশন শুরু হয়েছে 1911 খ্রিস্টাব্দ থেকে। উডের যে এডুকেশনাল ডিসপ্যাচ ছিল, এডুকেশনাল ডিসপ্যাচ অফ উড 1854 খ্রিস্টাব্দে। কলকাতা ইউনিভার্সিটি 1857 খ্রিস্টাব্দে। দেন বোম্বাই অ্যান্ড দেন মাদ্রাজ ইউনিভার্সিটি 1857 থেকে 1859 সাল পর্যন্ত এগুলো তৈরি করা হয়েছে। আর হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি সব থেকে আগে 1857 পরীক্ষাতে আসে বারবার। তারপরে হচ্ছে বোম্বাই ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে মাদ্রাজ ইউনিভার্সিটি। লাহোর ইউনিভার্সিটি 1882 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এলাহাবাদ ইউনিভার্সিটি 1887 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। ইউনিভার্সিটি কমিশন যেটা 1902 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে লর্ড কার্জনের সময়ে। ইউনিভার্সিটি কমিশন 1902 খ্রিস্টাব্দে। এলাহাবাদ ইউনিভার্সিটিটা ডাফডিনের সময়ে তৈরি হয়েছে। লাহোর ইউনিভার্সিটি রিপনের সময়ে তৈরি হয়েছে। এবার হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল যেটা 1906 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। বেনারসে হিন্দু ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল, বেনারস হিন্দু ইউনিভার্সিটি নামে পরিচিত, যেটা 1915 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছে। শান্তিনিকেতন তৈরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুর 1916 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী 1921 খ্রিস্টাব্দে, যে বিশ্বভারতীকে এবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়া হয়েছে ইউনেস্কোর দ্বারা। এবার হচ্ছে দয়ানন্দ ইঙ্গ বৈদিক কলেজ 1886 খ্রিস্টাব্দে লালা হংসরাজ তৈরি করেছিল। দয়ানন্দ ইঙ্গ বৈদিক কলেজ 1886 খ্রিস্টাব্দে লালা হংসরাজ এর দ্বারা তৈরি করা। 1916 খ্রিস্টাব্দে ধন্দু কেশব কার্ভের উদ্যোগে বোম্বাইতে শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকুরসে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। 1916 খ্রিস্টাব্দে ধন্দু কেশব কার্ভের উদ্যোগে বোম্বাইতে শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকুরসে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। এটি হচ্ছে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। 1883 খ্রিস্টাব্দে চন্দ্রমুখী বসু 1883 খ্রিস্টাব্দে চন্দ্রমুখী বসু ও কাদম্বনী গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেছিল। 1930 খ্রিস্টাব্দে লেডি আরউইন কলেজ তৈরি হয়েছে। 1904 খ্রিস্টাব্দে কোঅপারেটিভ সোসাইটি তৈরি হয়েছে। হান্টার কমিশন যেটা গঠন করা হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। আরও একটি হান্টার কমিশন যেটা 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠন করা হয়েছিল। গান্ধীজি সেখানে চেয়ারম্যান ছিল, গান্ধীজিকে সদস্য রেখে হান্টার কমিশন তৈরি করা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে 1904 খ্রিস্টাব্দে প্রথম কৃষি কলেজ তৈরি হয়েছিল বিহারের পুসাতে। 1904 খ্রিস্টাব্দে প্রথম কৃষি কলেজ তৈরি হয়েছিল বিহারের পুসাতে। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার যেটা 1919 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন 27 খ্রিস্টাব্দে পড়লাম। রিপোর্ট সাইমন কমিশনের 30 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে 3 মে।
ভারত রক্ষা আইনে সুভাষচন্দ্র বসুকে 1940 সালে গ্রেপ্তার করা হয়েছে। এবার হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, একটু আগে পড়লাম 1930 খ্রিস্টাব্দে সিডিএম। এবার 1931 খ্রিস্টাব্দে ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স, যেটা গান্ধী 1931 খ্রিস্টাব্দে ফার্স্ট রাউন্ড 1930 খ্রিস্টাব্দে ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স হয়েছিল। গান্ধীর সঙ্গে আরউইনের একটা চুক্তি হলো 1931 খ্রিস্টাব্দে, গান্ধী 5ই মার্চ। এবার হচ্ছে 1931 খ্রিস্টাব্দে সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স, 1931 খ্রিস্টাব্দে সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স এবং 1932 খ্রিস্টাব্দে থার্ড রাউন্ড টেবল কনফারেন্স হয়েছিল। এই সম্পর্কে বিশেষ আলোচনা ক্লাসে হবে। এবার হচ্ছে পুনা চুক্তি হয়েছে 1932 খ্রিস্টাব্দে। এবার ইংরেজদের দ্বারা হোয়াইট পেপার প্রকাশ করা হয়েছিল 1933 খ্রিস্টাব্দে। জয়েন্ট সিলেক্ট কমিটি গঠন করা হয়েছে 1933 খ্রিস্টাব্দে। 1934 খ্রিস্টাব্দে রাজেন্দ্র প্রসাদ বিকেম দি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট or চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1935 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল। মায়ানমারকে এই আইনের পরে মায়ানমারকে ভারত থেকে আলাদা করা হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে মণিপুরের ময়রাঙে এবার হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ প্রথম সুভাষচন্দ্র বসু উত্তোলন করেছে 1944 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে উড়িষ্যা এবং সিন্ধুকে দুটো পৃথক দেশে পরিণত করা হয়েছিল 1937 খ্রিস্টাব্দের আইনের বলে। এবার হচ্ছে 1935 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন, যাকে জওহরলাল নেহরু চার্টার অফ স্লেভারি বলেছিল, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনটি সম্পূর্ণভাবে পচনশীল, মূলত মন্দ এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন মোহাম্মদ আলী জিন্না। আর এটাকে নেহেরু আবার বলছে এ মেশিন উইথ স্ট্রং ব্রেক অ্যান্ড নো ইঞ্জিন বলে মন্তব্য করেছে। 1937 খ্রিস্টাব্দে 1 এপ্রিল এই আইনটাকে চালু করা হয়েছিল। ইউনিয়নিস্ট পার্টি, এছাড়া আরও আলোচনা আছে। ইউনিয়নিস্ট পার্টি, যেটা ফজল আলী তৈরি করেছিল। ইউনিয়নিস্ট পার্টি পাঞ্জাবে তৈরি হয়েছিল, ফজল আলী এটাকে তৈরি করেছিল। ইন্ডিপেন্ডেন্ট পার্টি, এটা সিন্ধু প্রভিন্স বা সিন্ধ অঞ্চলে এটা তৈরি করা হয়েছিল। যে লোকটি তৈরি করেছিল তার নাম হচ্ছে আবদুল্লাহ হারুন। ন্যাশনাল এগ্রিকালচারিস্ট পার্টি, এটা যুক্তপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে তৈরি করা হয়েছিল। সেখানকার নবাব ছিল নবাব ছত্রী। কৃষক প্রজা পার্টি, এটা বাংলাতে তৈরি করা হয়েছিল। একে ফজলুল হক তৈরি করেছিল 1937 খ্রিস্টাব্দে জুলাই মাস থেকে 1939 খ্রিস্টাব্দে নভেম্বর মাস পর্যন্ত প্রায় 28 মাস ধরে মন্ত্রিসভা কাজ করেছিল। 1940 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস রামগড় অধিবেশন ঘোষণা করেছিল এবং রামগড় অধিবেশনে 1940 খ্রিস্টাব্দে হয়েছিল। মৌলানা আবুল কালাম আজাদ এখানকার চেয়ারম্যান ছিল। ডমিনিয়নের মর্যাদা নয়, পূর্ণ স্বরাজই হচ্ছে কংগ্রেসের লক্ষ্য, এটাই উল্লেখ করা হয়েছিল। এটা আমরা মার্চ প্রস্তাবের মাধ্যমে ইংরেজদেরকে জানিয়েছিলাম। তারা আবার অগাস্ট প্রপোজাল পাঠিয়েছিল আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে। 1939 খ্রিস্টাব্দে বোর্ড 3 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু হয় এবং 1939 খ্রিস্টাব্দের 6 তারিখে সেপ্টেম্বর গান্ধীজি বড়লাটের সাথে সাক্ষাৎ করেছিলেন। আকালি মুভমেন্ট সম্পর্কে জানতে হবে। আকালি মুভমেন্ট হচ্ছে পাঞ্জাবে হয়েছিল। আজকে এটা সম্পর্কে বিশেষ আলোচনা করব না। আকালি মুভমেন্ট কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল, মনে রাখতে হবে। থিওসফিক্যাল সোসাইটি 1875 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল অলকট এটাকে তৈরি করেছিল, এটা আমেরিকাতে, এবং 1886 খ্রিস্টাব্দে মাদ্রাজের আডিয়ারে তৈরি করা হয়েছিল। 75 খ্রিস্টাব্দে হচ্ছে আমেরিকাতে, 86 খ্রিস্টাব্দে মাদ্রাজে। 1889 খ্রিস্টাব্দে শ্রীমতী অ্যানি বেসান্ত এইটাতে যোগদান করেছিল থিওসফিক্যাল সোসাইটির সাথে। শ্রীমতী অ্যানি বেসান্ত বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় স্থাপন করেছিলেন, অর্থাৎ বেনারস সেন্ট্রাল হিন্দু বিদ্যালয় এটা
শ্রীমতী অ্যানি বেসান্ত করেছিল। পরে মদন মোহন মালব্যের চেষ্টাতে বেনারস হিন্দু ইউনিভার্সিটি রূপান্তরিত হয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটি রূপান্তরিত হয়, যেটা হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে। আরও এখানে লেখা আছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, কার লেখা? দাদাভাই নরজির লেখা। ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া, রমেশচন্দ্র দত্তের লেখা। ইন্ডিয়ান ইকোনমি, মহাদেব গোবিন্দ রানাডের লেখা। এ নেশন ইন মেকিং, সুভাষচন্দ্র বসুর লেখা। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে। আর্মস অ্যাক্ট 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে। বেঙ্গলি পত্রিকা, সুভাষচন্দ্র বোস বেঙ্গলি পত্রিকা সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলি পত্রিকার সম্পাদকের নাম ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এজ অফ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে ডক্টর অনিল শীল। ডক্টর অনিল শীল এটা তৈরি করেছে, এজ অফ অ্যাসোসিয়েশন। আর হচ্ছে বলেছেন ল্যান্ড হোল্ডার সোসাইটি 1838 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 খ্রিস্টাব্দে। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843 খ্রিস্টাব্দে। বেঙ্গল ব্রিটিশ সোসাইটি আর ল্যান্ড হোল্ডার সোসাইটি মার্জ হয়ে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে 1851 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান লীগ, যেটা শিশির কুমার ঘোষ, আনন্দমোহন বোস এরা তৈরি করেছিল 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল অর্থাৎ বিচারে সাম্য, এরকম একটা বিল রিপনের আমলে 1882 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনিক সভা 1867 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। পুনা সার্বজনিক সভা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। মাদ্রাজ মহাজন সভা 1884 খ্রিস্টাব্দে। হিস্টোরি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পট্টবি সীতারামাইয়ার দ্বারা। হিস্টোরি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পট্টবি সীতারামাইয়ার দ্বারা লেখা। এবার হচ্ছে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলা হয়েছে জাতীয় কংগ্রেসকে, এটা হচ্ছে 1888 খ্রিস্টাব্দে বলেছিল ডাফরিন। কলকাতা কর্পোরেশন অ্যাক্ট, যেটা 1899 খ্রিস্টাব্দে 1899। এবার হচ্ছে কলকাতা কর্পোরেশন অ্যাক্ট, এটা লর্ড কার্জনের আমলে। বেঙ্গল ডিভাইড 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের আমলে। স্বদেশী মুভমেন্ট 1906 খ্রিস্টাব্দে। সুরাট বিভাজন 1907 খ্রিস্টাব্দে। আলিপুর বোমকেস 1908 খ্রিস্টাব্দে হয়েছে। হোম রুল মুভমেন্ট তিলক এবং অ্যানি বেসান্ত করেছিল 1916 খ্রিস্টাব্দে। চম্পারণ সত্যাগ্রহ 1917 খ্রিস্টাব্দে। মন্টেগুর আগস্ট ডিক্লারেশন, যেটা 1917 খ্রিস্টাব্দে। খেদা সত্যাগ্রহ 1918 খ্রিস্টাব্দে। আর আহমেদাবাদে যে মিল সত্যাগ্রহ ছিল, সত্যাগ্রহ অ্যাট আহমেদাবাদ, সেটা 1918 খ্রিস্টাব্দে। রাওলাট আইন হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। রাওলাট সত্যাগ্রহ গান্ধীজি দ্বারা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে 13 তারিখে এপ্রিল মাসে। খিলাফত মুভমেন্ট 1920 থেকে 22 সাল পর্যন্ত, 1920 থেকে 1924 সাল পর্যন্ত চলেছিল। এবার নন কোঅপারেশন মুভমেন্ট 22 সাল পর্যন্ত চলেছিল। স্যাডলার কমিশন গঠন হয়েছে 17 খ্রিস্টাব্দে। মোকালা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে। চৌরি চৌরার ইনসিডেন্ট 1922 খ্রিস্টাব্দে। স্বরাজ্য পার্টি চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু তৈরি করছে 1923 খ্রিস্টাব্দে। কাকুরি ট্রেন ডাকাইতি রামপ্রসাদ বিসমিল, এটা 1925 খ্রিস্টাব্দে। ফরমেশন অফ আরএসএস 1925 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন অ্যানাউন্স করা হয়েছিল 27 খ্রিস্টাব্দে পড়লাম। বাটলার কমিশন 27 খ্রিস্টাব্দে। নেহেরু রিপোর্ট পড়লাম 1928 খ্রিস্টাব্দে। 14 পয়েন্ট প্রোগ্রাম 1929 খ্রিস্টাব্দে। লাহোর কংগ্রেস সেশন 1929 খ্রিস্টাব্দে। ডান্ডি মার্চ 1930 খ্রিস্টাব্দে। আমাদের ভারতের সংবিধানে বেশ কিছু পার্ট আছে, তার মধ্যে ইম্পর্টেন্স বেশ কিছু পার্ট আছে যেগুলোকে মনে রাখতে হবে। 25টা পার্ট, শিডিউল হচ্ছে 12টা। তো পার্টগুলো
মধ্যে প্রথম যে পার্ট আছে সেখানে ভারতের ভূখণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, দি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 1। সিটিজেনশিপ পার্ট 2-তে আছে। ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 3-তে। ডিপিএসপি পার্ট 4-এ আলোচনা করা হয়েছে। ডিউটিসগুলো আলোচনা করা হয়েছে পার্ট 4A 51A-তে। ক্যাগ পার্ট 5-এ আছে। পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 9-এ। মিউনিসিপ্যালিটিস সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 9A-তে। শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 10-এ। রাইট টু প্রপার্টি পার্ট 12-এ আলোচনা করা হয়েছে। ইলেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 15-এ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আলোচনা করা হয়েছে পার্ট 17-এ। এমার্জেন্সি সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 18-এ। ইলেকশন কমিশন সম্পর্কে একটি আর্টিকেল আছে যেটা 324। অর্থ কমিশন সম্পর্কে আলোচনা আছে 280 নম্বর ধারাতে। ন্যাশনাল কমিশন ফর এসসি 338 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। ন্যাশনাল কমিশন ফর এসসি 338 নম্বরে আলোচনা করা হয়েছে। ক্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে 148-এ। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে 76-এ। রিপ্রেজেন্টেশন অফ সিটস ফর দি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন লোকসভা, রাজ্যসভাতে সংরক্ষণ নাই এসসি এসটিদের, কিন্তু লোকসভাতে আছে, যেটা 330 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আবার অ্যাংলো ইন্ডিয়ানদের সম্পর্কে বলা হয়েছিল, যেটা 331 নম্বরে আর্টিকেলে ছিল। আপনার গভর্নরদেরকে অ্যাপয়েন্ট করা হয় 155 নম্বর আর্টিকেলে। গভর্নরদেরকে আলোচনা করা হয় 155 নম্বর আর্টিকেলে। আর এগুলো ছাড়া আরো যেগুলো আর্টিকেল আছে এগুলো সব পড়ে পড়ে রাখতে হবে। ইম্পর্টেন্স বেশ কিছু আর্টিকেল বলে দিচ্ছি যেগুলো পরীক্ষাতে আসতে পারে। পার্ট 1 যেখানে আছে ভারত ও তার ভূখণ্ড, ভারতীয় ইউনিয়ন এবং তার ভূখণ্ড, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে ওখানে 4টি আর্টিকেল আছে। নতুন রাজ্যের সূচনা করা হয়, যেমন সিকিমকে নতুন রাজ্য হিসেবে তৈরি করা হয়েছে। এটা তৈরি করতে গেলে 2 নম্বর আর্টিকেলটাকে দেখতে হয়েছে। রাজ্যের নাম সীমানা পরিবর্তন, অর্থাৎ ভূখণ্ডগত এলাকার পরিবর্তন করতে হয়েছে, বা রাজ্যের নাম পরিবর্তন, এটার জন্য 3 নম্বর আর্টিকেলকে ইউজ করা হয়। তেলেঙ্গানা রাজ্যটি 3 নম্বর আর্টিকেলের সাথে যাবে। এবার হচ্ছে নাগরিকতা বা সিটিজেনশিপ সম্পর্কে বিশেষ ক্লাস থাকবে। এখানে শুধুমাত্র আর্টিকেলগুলো হয়েছে যে নাগরিকতা আইন, যেটা 1955-এ তৈরি করা হয়েছিল বা পাস করা হয়েছিল। ভারতীয় সংবিধান চালু হবার সময়ে যে নাগরিকতা সম্পর্কে যে সমস্ত উল্লেখ করা হয়েছে বিষয়বস্তু, সেগুলো আর্টিকেল নাম্বার 5-এ আছে। আর পাকিস্তান থেকে এসেছে যারা, তারা নাগরিকত্ব পাবে কিনা বা কিভাবে পাবে, তাদেরকে সম্পর্কে 6 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। আর যারা পাকিস্তানে বসবাস করছে, ভারতীয় কিন্তু পাকিস্তানে বসবাস করছে, তাদের নাগরিকতা সম্পর্কে বিশেষ আলোচনা আছে 7 নম্বরে। এনআরআইদের জন্য 8 নম্বরে উল্লেখ করা হয়েছে। আর বিদেশি কোনো রাষ্ট্রে নাগরিকতা গ্রহণ করেছে কেউ, তারা আর ভারতের নাগরিকত্ব থাকবে না, সেটা সম্পর্কে 9 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। 12 নম্বরে, যেটা পার্ট 3 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের কথা বলছি, সেখানে 12 নম্বরে সংজ্ঞা দেওয়া হয়েছে। 13 নম্বরে মৌলিক অধিকারগুলির সাথে সঙ্গতিহীন আইন, অর্থাৎ মৌলিক অধিকারকে খর্ব করে সেই আইনগুলোকে বাতিল করা যেতে পারে, এ সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে 13 নম্বরে 1, 2, 3, 4 করে। সাম্যের অধিকার যেটা আছে 14 নম্বর আর্টিকেলে আছে। 15 নম্বরে আছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থান ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5টি কথা এখানে উল্লেখ করা হয়েছে।
সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা 16 নম্বরে আর্টিকেলে আছে। অস্পৃশ্যতা 17 নম্বরে, পদবী গ্রহণ নিষিদ্ধকরণ 18 নম্বর, 19 নম্বরে ছটা আছে, ওইটা মুখস্থ করতে ভালো করে পড়বে তোমরা। 20 নম্বরে কোনো অপরাধের জন্য অর্থাৎ নাগরিককে বিধি বহির্ভূত বা অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 21 নম্বরে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 21-এর এ যেটা আছে, প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে। 22 নম্বরে গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা, অর্থাৎ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে 70টাকে তার গ্রেপ্তারির কারণ জানাতে হবে, এটা 22 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 23 নম্বর ধারায় বল প্রয়োগ করা বা বেগার খাটানো নিষিদ্ধকরণ, মানুষ পাচার নিষিদ্ধকরণ করা হয়েছে। 24 নম্বর ধারা যেটা আছে, সেখানে 14 বছরের কম বয়স্ক শিশুদেরকে কলকারখানা, খনি বা অন্যান্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। 24 নম্বর আর্টিকেলে 14 বছরের কম বয়স্ক শিশুদেরকে কলকারখানা, খনি বা অন্যান্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে 25 নম্বর আর্টিকেলে সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম স্বীকার করতে পারবে, ধর্মাচরণ করতে পারবে এবং ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। 26 নম্বর ধারায় প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী নিজেদের ধর্মীয় সংগঠন ও কার্যাদিগুলোকে পালন করতে পারবে। 27-এ হচ্ছে তোমার ধর্মীয় কর সম্পর্কে আলোচনা করা হয়েছে। 28-এ শিক্ষা প্রতিষ্ঠানে বা ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি তাদের ইচ্ছাধীন, 28 নম্বরে উল্লেখ করা হয়েছে। 29 নম্বরে আছে সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার 30 নম্বরে আছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, পরিচালনা করতে পারবে, এগুলো আলোচনা করা হয়েছে। 32 নম্বর যেটা আছে, এখানে রিট জারি করার ব্যাপারটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এবার এটাকে ডক্টর বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলেছে। বাকি আর্টিকেলগুলোকে দেখতে হবে। ইউনিফর্ম সিভিল কোড যেটা ডিপিএসপিতে আলোচনা করা হয়েছে, ওগুলো দেখতে হবে, পড়বে। পার্লামেন্টের সংশোধন পদ্ধতি 368 নম্বর ধারাতে আছে। 368 নম্বর ধারাতে সংশোধনের ব্যাপারটা উল্লেখ করা হয়েছে। মন্ত্রিমিশনের দল 1946 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল 24 তারিখে মার্চ মাসে। আর ভারতের সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন 395টা আর্টিকেল ছিল, এখন আর্টিকেলের সংখ্যা বেড়েছে 448-এর মতো বা তারও বেশি হয়েছে কিছু। গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা, তিনি ছিলেন অস্থায়ী চেয়ারম্যান। রাজেন্দ্র প্রসাদ দুদিন পরে হয়েছিল 11 ডিসেম্বর স্থায়ী চেয়ারম্যান বা সভাপতি। ভারতের সংবিধান ঘোষণা করেছে 1946 খ্রিস্টাব্দে 26 তারিখে জানুয়ারি মাসে। ভারতের সংবিধান রচনা করেছে ভারতের গণপরিষদ। গণপরিষদ যখন গঠিত হয়েছিল তখন তার সদস্য সংখ্যা ছিল 389 জন। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট 13টি মেজর আর 4টি মাইনর কমিটি
তৈরি করেছিল। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটিতে যে 7 জন ছিল ওগুলো মনে রাখতে হবে, যে বি.আর. আম্বেদকর ছিল, এন গোপালাস্বামী আয়েঙ্গার, আহ্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, কে.এম. মুন্সি, এন মাধব রাও, তারপরে হচ্ছে বি.এল. মিত্র জায়গায় তিনি এসেছিলেন, আর টি.টি. কৃষ্ণমাচারী, ডিপি খৈতানের মৃত্যু হয়েছিল তখন, আর এম সাইদুল্লাহ, মোহাম্মদ সাইদুল্লাহ। কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক সম্পর্কে এখানে একটু আলোচনা করা আছে, এগুলো বলবো। মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রকে নির্দিষ্ট বেশ কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ক্ষমতাগুলি রাজ্যসমূহকে দেওয়া হয়েছে। কানাডার সংবিধানেও ক্ষমতাকে নির্দিষ্ট করে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রকে দেওয়া হয়েছে। ভারতের সংবিধানের 7ম শিডিউলে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, রিলেশন বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। 245 থেকে 255 নম্বর ধারায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন বিষয়ক সম্পর্ক আলোচনা করা হয়েছে। 245 থেকে 255 নম্বর ধারায় 7ম শিডিউলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সম্পর্কগুলোকে আলোচনা করা হয়েছে। 7ম শিডিউলে 3টি তালিকার মাধ্যমে, যথা কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টনের ব্যবস্থা করা হয়েছে। তালিকাগুলো বললাম, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা অর্থাৎ প্রাদেশিক তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকাতে অর্থাৎ সেন্ট্রাল লিস্ট বলবো এটা, অর্থাৎ ইউনিয়ন লিস্ট। মূল সংবিধানে কেন্দ্রীয় তালিকাতে 97টি বিষয় ছিল, 97টি বিষয় ছিল। পরে এই তালিকায় রদবদল করা হয়েছে এবং 6ষ্ঠ সংবিধান সংশোধন অর্থাৎ 1956 হয়েছিল। এর মাধ্যমে 92 ক বিষয়টি সংযুক্ত করা হয়েছে এবং সংবিধানে 42তম সংশোধন 1976 এর মাধ্যমে এবং আরও পরে 46তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1982 সালের মাধ্যমে 92 খ বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তালিকায় যে সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে, ভারতের কেন্দ্রীয় তালিকাতে এখন 100টি বিষয় আছে। ভারতের কেন্দ্রীয় তালিকাতে যে সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেল, ডাক, মুদ্রা ব্যবস্থা, বীমা, আন্তর্জাতিক বাণিজ্য, যুদ্ধ ও শান্তি, পারমাণবিক শক্তি, নাগরিকতা, লোক গণনা, ভোট বা নির্বাচন, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে। কি কি বললাম? প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেল, ডাক ও তার ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, বীমা, আন্তর্জাতিক বাণিজ্য, যুদ্ধ ও শান্তি, পারমাণবিক শক্তি, নাগরিকতা, লোক গণনা, ভোট, নির্বাচন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার কেন্দ্রীয় তালিকায় 100টি বিষয় বর্তমানে রয়েছে বললাম। কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলি কেবলমাত্র পার্লামেন্টই আইন প্রণয়ন করতে পারবে। কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলিতে কেবলমাত্র পার্লামেন্টই আইন প্রণয়ন করতে পারে, যেটা 246 নম্বরের 1 নম্বরে বলা হয়েছে। এরপরে হচ্ছে রাজ্য তালিকা, এটা স্টেট লিস্ট। মূল সংবিধানের রাজ্য তালিকাতে 66টি বিষয় ছিল। সংবিধানের 7ম সংশোধন 1956 খ্রিস্টাব্দে হয়েছিল। এর মাধ্যমে 36 নম্বর বিষয়টিকে প্রত্যাহার করা হয়েছিল। আবার সংবিধানের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11 নম্বর, 19 নম্বর, 20 নম্বর এবং 29 নম্বরে যে বিষয়গুলি ছিল সেগুলোকে রাজ্য তালিকাভুক্ত বিষয় থেকে বাতিল করে দিয়ে বর্তমানে সেগুলোকে যুগ্ম তালিকাতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে রাজ্য তালিকাতে 61টি সাবজেক্ট রয়েছে, বিষয় রয়েছে। বিষয়গুলি হচ্ছে কি, রাজ্য তালিকাতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় লিখে রেখেছি, যেগুলো হচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা, ভূমি ও ভূমি রাজস্ব,
জনস্বাস্থ্য, স্বায়ত্তশাসন, জল সরবরাহ, রাস্তাঘাট, কৃষি ও মৎস্য চাষ প্রভৃতি। পুলিশ, আইন শৃঙ্খলা, ভূমি ও ভূমি রাজস্ব, জনস্বাস্থ্য, স্বায়ত্তশাসন, জল সরবরাহ, রাস্তাঘাট, কৃষি ও মৎস্য প্রভৃতি বিষয়গুলি রাজ্য তালিকাতে এখন রয়েছে। সাধারণভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অঙ্গরাজ্যের আইনসভার হাতেই ন্যস্ত আছে। সাধারণভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অঙ্গরাজ্যের হাতেই রয়েছে। যুগ্ম তালিকা যেটা আছে, যেটা কনকারেন্ট লিস্ট বলি, মূল সংবিধানে যুগ্ম তালিকাতে 47টি বিষয় ছিল, এখন বর্তমানে 52টি বিষয় রয়েছে, 52টি বিষয় রয়েছে এই তালিকাতে। যেমন বিবাহ আছে, দেওয়ানি ও ফৌজদারি আইন, অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, বিদ্যুৎ, সংবাদপত্র, শ্রমিক কল্যাণ, শ্রমিক সংগঠন, শিক্ষা, পুস্তক, প্রেস, বন, বন্যপ্রাণী সংরক্ষণ প্রভৃতি যুগ্ম তালিকার বিষয়। কি? বিবাহ, দেওয়ানি ও ফৌজদারি আইন, অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, বিবাহ, দেওয়ানি, ফৌজদারি আইন, অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, বিদ্যুৎ, সংবাদপত্র, শ্রমিক কল্যাণ, শ্রমিক সংগঠন, শিক্ষা, পুস্তক ও প্রেস, বন, বন্যপ্রাণী সংরক্ষণ প্রভৃতি। অবশিষ্ট ক্ষমতাগুলি কেন্দ্রকে দেওয়া হয়েছে, যেটা 248 নম্বর ধারাতে উল্লেখ করা রয়েছে। আর কোনো একটি বিষয় অবশিষ্ট কিনা সেটা দেখাশোনা করে সুপ্রিম কোর্ট। কোনো একটি বিষয় অবশিষ্ট কিনা সেটা দেখে সুপ্রিম কোর্ট। এবার বেশ কিছু কমিটি আছে আমাদের, যেমন হচ্ছে এস্টিমেট কমিটি, প্যাক, কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড। এস্টিমেট কমিটি, এটা বাংলা নাম হচ্ছে আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি। মোট সদস্য সংখ্যা এখানে 30 জন। এটি একটি স্থায়ী কমিটি এবং সকল সদস্যই লোকসভা থেকে মনোনীত। এস্টিমেট কমিটি, এটি একটি স্থায়ী কমিটি এবং সকল সদস্যই লোকসভা থেকে মনোনীত। সভাপতি সহ সদস্যের নিয়োগ করেন লোকসভার স্পিকার। সভাপতি সহ সদস্যদের যে নিয়োগ করবেন কে? লোকসভার স্পিকার। এস্টিমেট কমিটির সদস্যদেরকে স্পিকার অ্যাপয়েন্ট করে। কোনো মন্ত্রী এস্টিমেট কমিটির সদস্য হতে পারেন না। কোনো মন্ত্রী এস্টিমেট কমিটির সদস্য হতে পারেন না। সদস্যদের কার্যকালের মেয়াদ 1 বছর। আনুমানিক ব্যয় হিসাব করাই এই কমিটির মূল উদ্দেশ্য। আনুমানিক ব্যয় হিসাব করাই এই কমিটির মূল উদ্দেশ্য। সরকার যে ব্যয় বরাদ্দের দাবি রাখেন বা দাবি করেন তার সঙ্গে সঙ্গতি রেখে সম্ভাব্য ব্যয় সম্পর্কে লোকসভায় প্রতিবেদন পেশ করেন। প্রস্তাবিত ব্যয়ের হিসাবে অর্থ সরকার বিভিন্ন ব্যয়ের মাধ্যমে যথাযথভাবে বন্টন করছে কিনা সেটাকে পর্যালোচনা করাই হচ্ছে এস্টিমেট কমিটির কাজ। তাহলে এখানে মোট সদস্য সংখ্যা 30 জন, সবাই আসবে লোকসভা থেকে। এটি একটি স্থায়ী কমিটি। সদস্যদের, এখানকার যে সদস্যরা হবে, সভাপতি ও সদস্যদের যারা হবে তাদেরকে স্পিকারই অ্যাপয়েন্ট দেয়। কোনো মন্ত্রী কিন্তু এখানকার সদস্য হতে পারে না। আর এই কমিটি যেটা আছে এস্টিমেট কমিটি, যার কার্যকালের মেয়াদ হচ্ছে 1 বছর। আনুমানিক ব্যয় হিসাব করাই হচ্ছে এই কমিটির কাজ। সরকার যে ব্যয় বরাদ্দের দাবি রাখে তার সঙ্গে সঙ্গতি রেখে সম্ভাব্য ব্যয় সম্পর্কে লোকসভায় প্রতিবেদন পেশ করতে হয়। প্রস্তাবিত ব্যয় হিসাবে অর্থ সরকার বিভিন্ন ব্যয়ের মাধ্যমে যথাযথভাবে বন্টন করছে কিনা সেটাই দেখা হচ্ছে এস্টিমেট কমিটির কাজ। এরপরে আসছে প্যাক, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এস্টিমেট কমিটিতে 30 জন থাকলেও পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে থাকছে 22 জন। এবং এখানে এস্টিমেট কমিটিতে শুধুমাত্র লোকসভা থেকেই সদস্য আসছিল, কিন্তু প্যাক, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 22 জন, তার মধ্যে 15 জন লোকসভা থেকে আসছে, 7 জন রাজ্যসভা থেকে আসছে। বলে দিচ্ছি, এটাকে সরকারি গাণিতিক কমিটি বলা হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারি গাণিতিক কমিটি। এটি লোকসভার কমিটি হলেও রাজ্যসভার সদস্য এই কমিটিতে স্থান পায়। এটি লোকসভার কমিটি হলেও রাজ্যসভার সদস্য এই কমিটিতে স্থান পায়।
প্যাক এর মোট সদস্য সংখ্যা 22 জন, 15 প্লাস 7 জন, 15 জন লোকসভা থেকে এবং 7 জন রাজ্যসভা থেকে আসেন। এই কমিটি 1 বছরের জন্য গঠিত হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি 1 বছরের জন্য গঠিত হয়। সভাপতি হিসেবে বিরোধী দলের কাউকে স্পিকার নিয়োগ করে থাকেন। সভাপতি হিসেবে বিরোধী দলের কাউকে স্পিকার অ্যাপয়েন্ট করে থাকেন। রাষ্ট্রপতি এর নিকট ক্যাগ যে 3টি রিপোর্ট পেশ করেন তা প্যাক পরীক্ষণ করে থাকেন। রাষ্ট্রপতির কাছে ক্যাগ যে সমস্ত রিপোর্টগুলোকে পেশ করা হয় বা করেন, প্যাক অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেগুলোকে নিরীক্ষণ করেন। যে সমস্ত রিপোর্টগুলো নিরীক্ষণ করে সেগুলো হচ্ছে অ্যাকাউন্টস, অডিট রিপোর্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস, অডিট রিপোর্ট অন ফাইন্যান্স পাবলিক আন্ডারটেকিং, এছাড়াও অ্যাকাউন্ট ফর দি পাবলিক সার্ভিস কর্পোরেশন। ক্যাগ ভারত সরকারের আয় ও ব্যয়ের সতর্ক প্রহরী হিসেবে কাজ করে। ক্যাগ যেটা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 148 থেকে 51 পর্যন্ত যে আর্টিকেলগুলো উল্লেখ করা হয়েছে। ক্যাগ হচ্ছে ভারত সরকারের আয় ও ব্যয়ের সতর্ক প্রহরী হিসেবে কাজ করে। আর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা হয় সেই পদ্ধতিতেই ক্যাগকে পদচ্যুত করা হয়। ক্যাগের সম্পর্কে পরে আলোচনা করা হবে। কনসলিডেটেড ফান্ড, যেটা আর্টিকেল নাম্বার 266, এই আর্টিকেলটাই জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে। এটাকে সঞ্চিত তহবিল বলা হয়। রাষ্ট্রপতির বেতন ভাতা, লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন ভাতা, রাজ্যসভার সভাপতি সহসভাপতির বেতন ভাতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা, ক্যাগ এর বেতন ভাতা, সরকারি ঋণজনিত ব্যয়, ইউপিএসসির জন্য ব্যয় সঞ্চিত তহবিল অর্থাৎ কনসলিডেটেড ফান্ড থেকে প্রদান করা হয়। এখানে রাষ্ট্রপতির বেতন ভাতা, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকারদের বেতন ভাতা এবং রাজ্যসভার সভাপতি ও সহসভাপতিদের বেতন ভাতা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা, ক্যাগ এর বেতন ভাতা, সরকারি ঋণজনিত ব্যয় এবং ইউপিএসসির জন্য ব্যয় সঞ্চিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়। কন্টিনজেন্সি ফান্ড আছে, যেটা আর্টিকেল 267 আছে, যেটা আকস্মিক তহবিল বলা হয়। এই ফান্ডটি 1950 খ্রিস্টাব্দে চালু করা হয়েছে। এতে সর্বোচ্চ 500 কোটি টাকা থাকে। এটির দায়িত্ব রাষ্ট্রপতির হাতে থাকে। কেন্দ্রীয় অর্থ সচিব রাষ্ট্রপতির পক্ষে এটির পরিচালনা করেন। প্রতিটি রাজ্যের নিজস্ব কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড থাকে। প্রতিটি রাজ্যের নিজস্ব কনসলিডেটেড ফান্ড এবং কন্টিনজেন্সি ফান্ড থাকে। এগুলো আলোচনা করা হলো 4টি কমিটি সম্পর্কে এখানে। এবার হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় থেকে একটা প্রশ্ন হতে পারে, যার কারণে এখানে আলোচনা করা হয়েছে অল্প, যে আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর হেগ শহরে আছে, নেদারল্যান্ডে। মোট বিচারপতি 15 জন, কার্যকালের মেয়াদ 9 বছর। এটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। ক্যাগ সম্পর্কে এখানে আলোচনা করেছি যে কেন্দ্রীয় আইনসভার অর্থ বিষয়ক কার্য পদ্ধতি নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যার সম্পর্কে আর্টিকেল 148 থেকে 51 পর্যন্ত রয়েছে। রাষ্ট্রপতি ক্যাগকে মনোনীত করেন 148 নম্বর ধারাতে। কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর বা 65 বছর। যেটি আগে পূর্ণ হবে ক্যাগের কার্যকালের মেয়াদ শেষ হবে। এবার হচ্ছে তিনি অর্থাৎ ক্যাগ হলেন জনগণের তহবিলের অভিভাবক। হি ইজ দি গার্জিয়ান অফ দি পাবলিক পার্স। তাকে গার্জিয়ান অফ পাবলিক পার্স বলা হচ্ছে। ক্যাগ জনসাধারণের টাকার কাস্টোডিয়ান এবং ট্রাস্টি হিসেবে কাজ করে। 149 নম্বর আর্টিকেল বলা হয়েছে তিনি হচ্ছেন জনগণের টাকার কাস্টোডিয়ান অ্যান্ড ট্রাস্টি। কার্যাবলী হচ্ছে কি, তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হিসাবকে প্রস্তুত করেন এবং সেই হিসাবপত্র পরীক্ষাও করেন। প্রথম ক্ষেত্রে তিনি নিয়ন্ত্রক এবং দ্বিতীয় ক্ষেত্রে তিনি মহাগণনা পরীক্ষক হিসেবে দায়িত্ব সম্পাদনা করেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হিসাবপত্রকে প্রস্তুত করেন এবং সেই হিসাবকে তিনি পরীক্ষণও করেন। প্রথম ক্ষেত্রে তিনি নিয়ন্ত্রক হিসেবে কাজ করেন এবং দ্বিতীয় ক্ষেত্রে তিনি মহাগণনা পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
এটুকুই আলোচনা করেছি। এরপরে হচ্ছে অডিটর, অ্যাটর্নি জেনারেল, যাকে হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া বলা হয়। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এবং রাষ্ট্রপতির ইচ্ছার উপর তার কার্যকালের মেয়াদ নির্ভর করে। অ্যাটর্নি জেনারেল হলেন প্রধান আইনি উপদেষ্টা। প্রধান আইনি উপদেষ্টা। রাষ্ট্রপতি কেবলমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এই পদে নিয়োগ করেন। অর্থাৎ তিনি ভারতের নাগরিক হবেন, 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি অথবা 10 বছর অ্যাডভোকেট হিসেবে কার্য সম্পাদন করে থাকবেন, অথবা রাষ্ট্রপতির মতে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হবেন। অথবা রাষ্ট্রপতির মতে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হবেন। কার্যপদ্ধতি: তিনি আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকারকে পরামর্শ দিতে চাইলে, কেন্দ্র সরকার পরামর্শ চাইলে সেই বিষয়ে পরামর্শ দেবেন। অ্যাটর্নি জেনারেল তার কর্তব্য পালনের জন্য কোনো আদালত বা পার্লামেন্টের কোনো কক্ষে বা যৌথ অধিবেশনে উপস্থিত থাকতে পারেন, মতামত দিতে পারেন, তবে পার্লামেন্টের 2টি কক্ষে ভোটাভুটি হতে গেলে সেই ভোট তিনি দিতে পারেন না, কারণ তার ভোট দেওয়ার রাইট নেই, অধিকার নেই। এবার হচ্ছে বর্তমানে অ্যাটর্নি জেনারেল রয়েছেন, সেটা দেখে নিতে হবে কে আছে। এবার হচ্ছে 76 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি আইন সংক্রান্ত ও শাসন সংক্রান্ত বিষয়ে যেগুলো নির্দিষ্ট করে দেবেন, অ্যাটর্নি জেনারেল সেই সকল বিষয়ে পরামর্শ দেবেন। 76 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি আইন সংক্রান্ত ও শাসন সংক্রান্ত বিষয়ে যেগুলি নির্দিষ্ট করে দেবেন, অ্যাটর্নি জেনারেল সেগুলো বিষয় পরামর্শ দিয়ে থাকবেন। আমাদের ভারতের সংবিধানে 12টি শিডিউল আছে, সে সম্পর্কে আমি এখানে একবার বলে দিচ্ছি যে 12টা শিডিউল। প্রথম শিডিউলে ভারতীয় সংঘের 29টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে আছে। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিডিউল 2 যেটা, সেখানে রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধান বিচারপতি ও অন্যান্য এক্সিকিউটিভদের বেতন সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 3-তে বিভিন্ন পদবি ও শপথ বাক্য আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 4 এই তফসিলে আছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রাজ্যসভার আসন বন্টন। এই তফসিলে আছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রাজ্যসভার আসন বন্টন। রাজ্যসভার আসন বন্টন পার্ট 4 শিডিউল 4 আছে। 5 নম্বরে আছে তপশিলি জাতি এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণ। 6 নম্বরে আছে মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম প্রভৃতি রাজ্যের তপশিলি জাতি এলাকার প্রশাসন। শিডিউল নাম্বার 7-এ আছে কেন্দ্র রাজ্যের যুগ্ম তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এবং শিডিউল নাম্বার 8-এ আছে সরকারি ভাষা। 22টি আঞ্চলিক ভাষার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 9 added by the first constitutional amendment 1951 এটা যুক্ত করা হয়েছে শিডিউল নাম্বার 9টাকে। শিডিউল নাম্বার 9-এ আছে ভূমি সংস্কার ও জমিদারি প্রথার উচ্ছেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার শিডিউল নাম্বার 10 যেটা, সেটাতে added by the 35 Amendment Act 1974 আগে সিকিমকে সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, পরে এটিকে আবার বাতিল করে দেওয়া হয় যখন সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 34তম সংবিধান সংশোধনী 1975 সালে। এবার হচ্ছে 1985 খ্রিস্টাব্দে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন লকে এই শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়। শিডিউল নাম্বার 11 যেটা আছে অ্যাডেড বাই দি 73rd অ্যামেন্ডমেন্ট 1992 গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পঞ্চায়েতি রাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 12 নম্বরে মিউনিসিপ্যালিটিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। বেশ কিছু কমিটি আছে, ইম্পর্টেন্স কমিটি। এই ইম্পর্টেন্স কমিটি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, যেমন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর, ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান জে.বি. কৃপালনি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহেরু, অ্যাডক কমিটির চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারম্যান
জওহরলাল নেহরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল, এগুলো দেখে নিতে হবে। প্রথম পঞ্চায়েত গঠিত হয়েছিল রাজস্থানে, 40 নম্বর আর্টিকেলে পঞ্চায়েতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ডিপিএসপি সম্পর্কে আলোচনা করা হয়েছে 36 থেকে 51 নম্বর ধারায়। ভারতীয় প্রথম দুগ্ধ বিপ্লবের জনক বলা হচ্ছে ভার্গিস কুরিয়নকে, এখানে উল্লেখ করেছি আমি। আর মৌলিক কর্তব্য রয়েছে বর্তমানে 11টি। এটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে 1942 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 খ্রিস্টাব্দে মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়েছে। তখন 10টি ছিল, পরবর্তীতে 86তম সংবিধান সংশোধন করে আরো একটি যুক্ত করা হয়েছে। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 1976 এখানে লিখে রাখা হয়েছে যে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 86তম সংবিধান সংশোধন 2002 সালে মৌলিক কর্তব্যের সংখ্যা আরো একটি বেড়ে যায়। আর ডিপিএসপির পুরো নাম ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। আর হচ্ছে মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। এর আমি 100টা মতো প্রশ্ন লিখে রেখেছি অনলাইন, আর পরে বলবো। লোকসভা, রাজ্যসভা আর হচ্ছে পার্লামেন্ট। লোকসভা 81 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে। এই লোকসভার অন্যান্য নেমগুলো আছে। এটা হাউস অফ পিপুল বলা হয়, পপুলার হাউস বলা হয়। পপুলার হাউস এই কারণে বলা হয় কারণ এটা ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে এখানে সবাই আসে। টেম্পোরারি হাউস বলা হয় কারণ সময়ের আগে ভেঙে দেওয়া যেতে পারে। লোয়ার হাউস বলা হয়, লোয়ার হাউস বলা হয় কারণ 25 বছর বয়সে এখানকার সদস্য হওয়া যায়। আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস, কারণ ওখানে 30 বছর বয়স লাগে মেম্বার হতে। মেম্বার্স যারা হয়, টোটাল মেম্বার্স এখন পার্লামেন্টে 552টা সিট আছে। তার মধ্যে 530টা স্টেটগুলো থেকে আসে, 20টা আসছে ইউনিয়ন টেরিটরিজ থেকে, 2জন নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। আর অ্যাট প্রেজেন্ট 545টা, তার মধ্যে 530টা আসছে আমাদের স্টেটগুলো থেকে, 13টা আসছে ইউনিয়ন টেরিটরি থেকে, আর অ্যাংলো ইন্ডিয়ানরা আসছে 2টো, সব মিলিয়ে 545টা। অ্যাংলো ইন্ডিয়ানদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে 331 নম্বর আর্টিকেলে, 331 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। লোকসভার গঠন প্রথমবার হয়েছিল 1952 খ্রিস্টাব্দে 17 তারিখে এপ্রিল মাসে। প্রথম মিটিং হয়েছিল 13 তারিখে মে মাসে 1952 খ্রিস্টাব্দে। আগে সিট ছিল 489টা, পরবর্তীতে 525টা হলো। আর 525 থেকে 545টা হয়েছে 31তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 1973 খ্রিস্টাব্দে 31তম সংবিধান সংশোধন করা হয়েছিল। সেই সময় লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা হলো, 545টা করা হয়েছে, মানে 552টা, এক প্রেজেন্ট 545টা আছে। এবার লোকসভার সংরক্ষণ এসসি এসটিদের জন্য টোটাল রয়েছে 131টা, 84টা এসসির জন্য, এসটিদের জন্য 47টা, যার জন্য একটা আর্টিকেল আছে 330 নম্বর আর্টিকেল। 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে এই যে আসন সংখ্যা সংরক্ষণটা তুলে দেওয়ার ব্যাপার আছে, কিন্তু এটা বর্ধিত করা হচ্ছে। প্রত্যেক 10 বছর পর পর এটা করে সংশোধন করে আসন সংখ্যাটা বেড়ে গেছে। 95তম সংবিধান সংশোধন আইন 2009 সালে 25শে জানুয়ারি 2020 সাল পর্যন্ত থাকবে বলেছিল। পরে মনে হয় 105 নম্বর সংবিধান সংশোধন আছে নাকি, দেখতে হবে। ভোট দিতে গেলে, লোকসভাতে ভোট দিতে গেলে 18 বছর লাগে। আগে ছিল 21 বছর, পরবর্তীতে 18 বছর হয়েছে। 61তম অ্যামেন্ডমেন্ট, যেটা 1989 খ্রিস্টাব্দে হয়েছিল রাজীব গান্ধীর সময়ে, সেই সময় ভোটদানের বয়সটা অনেক কমানো হয়েছে। রাইট টু ভোট, এটা কনস্টিটিউশনাল রাইট, আবার হচ্ছে লিগাল রাইট। এটা আর্টিকেল নাম্বার 326-এ বলা হয়েছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অর সাফরেজ। 326 নম্বর ধারা অনুসারে আমরা এটা কনস্টিটিউশনাল এবং লিগাল রাইট হিসেবে আমরা ভোট দান করি। আসন সংখ্যা
বর্তমানে আছে 545টা বললাম অ্যাট প্রেজেন্ট। আর ডিলিমিটেশন পদ্ধতিতে লোকসভার আসন সংখ্যাগুলোকে বাড়ানো হতো। এখনো পর্যন্ত 4বার ডিলিমিটেশন কমিশন গঠিত হয়েছে, 1952 খ্রিস্টাব্দে একবার, 1962 খ্রিস্টাব্দে, 72 খ্রিস্টাব্দে এবং 2001 খ্রিস্টাব্দে। 42তম সংবিধান সংশোধন 1976 খ্রিস্টাব্দে বলা হয়েছিল যে 2000 সাল পর্যন্ত লোকসভার আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে। 2000 সালের পরে 84তম সংবিধান সংশোধন হয়েছিল। 2000 সালের পরে 84তম সংবিধান সংশোধন হয়েছিল 1 সালে, এবং বলা হয়েছিল 2026 সাল পর্যন্ত লোকসভার আসন অপরিবর্তিত থাকবে। লোকসভার যারা সদস্য হবে তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। ডিজলভ করা যায়, ডিজলভ করতে পারে, ডিজলভ করা যায় এটাকে। প্রাইম মিনিস্টার অথবা কাউন্সিল অফ মিনিস্টার বলে দেয় যে দল মেজরিটি হারিয়েছে, তাহলে ডিজলভ হয়ে যাবে। 1 বছর কার্যকালের মেয়াদ 5 বছর, 1 বছর বাড়িয়ে 6 বছর করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের পর 1976 সালের পরে, ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, সে সময় ভারতে চলছিল। তো এবার তারপরে সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে, আবার 5 বছর হয়ে গেছে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 352 নম্বর আর্টিকেলে বলা হয়েছিল যে 3 ধরনের এমার্জেন্সির কথা বলা হয়েছে: এক্সটার্নাল অ্যাগ্রেশন, ওয়ার অ্যান্ড আর্ম রেবেলিয়নের কারণে বিদ্রোহ হতে পারে, মানে ন্যাশনাল এমার্জেন্সি। আজ পর্যন্ত 4বার লোকসভা ভেঙেছে, এই 8বার লোকসভা ভেঙেছে। আর পঞ্চম লোকসভা যেটা 6 বছর ধরে টিকেছিল। লোকসভাতে লড়তে হলে ভোটার লিস্টে নাম থাকতে হবে মাত্র, এবং সে ভারতের যে কোনো রাজ্য, ভারতের যে কোনো লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারবে। এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে। প্রেসিডেন্ট কে বলা হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, হি ইজ নোন অ্যাজ দি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, আর্টিকেল নাম্বার 52তে বলেছে। হেড অফ স্টেট বলা হয় রাষ্ট্রের প্রধান, এক্সিকিউটিভ হেডও বলা হয় রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, বলে দিচ্ছি। 53 নম্বর আর্টিকেল যেটা আছে 53তে বলা হয়েছে এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন, অর্থাৎ কেন্দ্রের ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। এবার হচ্ছে ইলেকট্রাল কলেজ গঠনের কথা বলা হয়েছে 54 নম্বর আর্টিকেলে। ইলেক্টেড মেম্বার্স যারা থাকবে রাজ্যসভা থেকে, লোকসভা থেকে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, ইউনিয়ন টেরিটরি থেকে, ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লি আর হচ্ছে পন্ডিচেরি পড়ে, এদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। 70তম সংবিধান সংশোধন 1992 সাল থেকে দিল্লি এবং পন্ডিচেরি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। 70তম সংবিধান সংশোধন 1992 সাল থেকে দিল্লি এবং পন্ডিচেরি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। 1962 সালে বিধানসভা গঠন করা হয়েছিল দিল্লিতে। 1952 সালে দিল্লিতে বিধানসভা গঠন করা হয়েছিল। আর্টিকেল 55 রাষ্ট্রপতি নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে। ভোট ভ্যালু অফ এমপি, এটার একটা অঙ্ক আছে, এটা আমি পরে বলে দেবো, যে সাম অফ অল ভ্যালু অফ এমএলএ অফ স্টেট আর এমপিস দিয়ে ভাগ করতে গেলে ভোট ভ্যালু অফ এমপি বেরিয়ে আসবে। ভোট ভ্যালু অফ এমএলএ হচ্ছে তোমার টোটাল পপুলেশন অফ স্টেট বাই টোটাল ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিভাইডেড বাই 1000। অ্যাবসলিউট মেজরিটিতে রাষ্ট্রপতিকে নিয়োগ করা হয়। আর 56 আর্টিকেলে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদের কথা উল্লেখ করা হয়েছে। 57 বলা হয়েছে ভারতে একজন ব্যক্তি দুইবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারে। রাজেন্দ্র প্রসাদ 2বার নির্বাচিত হয়েছিল। কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর রাষ্ট্রপতি হিসেবে, এটা 56-এই উল্লেখ করা হয়েছে। 58-এ কোয়ালিফিকেশন আর হচ্ছে সিকিউরিটি ডিপোজিটের কথা উল্লেখ করা হয়েছে। 15,000 টাকা জমা দিয়ে রাষ্ট্রপতি নমিনেশনে অংশগ্রহণ করবে। প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে স্টেট লোকসভা প্রেসিডেন্ট হতে গেলে লোকসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। উপরাষ্ট্রপতি হতে গেলে রাজ্যসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন
সংক্রান্ত রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো ডিসপিউট আসলে সুপ্রিম কোর্ট তার নিষ্পত্তি প্রদান করে। আর্টিকেল নাম্বার 60 যেটা আছে ওখানে ওথের ব্যাপারে আলোচনা করা হয়েছে। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তার ওথ পাঠ করিয়ে দেয়। এছাড়া এখানে আরো অনেক আলোচনা আছে, বলবো পরে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র জমা দেয়। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র জমা দেয়। স্যালারি হচ্ছে 5 লাখ টাকা। 61 নম্বর আর্টিকেলে ইমপিচমেন্ট করা হয়। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট যেটা উল্লেখ করা হয়েছে 61 নম্বর আর্টিকেলে। ইমপিচমেন্টের প্রস্তাব, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রস্তাব যে কোনো কক্ষে আলোচনা নিয়ে আসা যাবে, কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে অপসারণের প্রস্তাব অর্থাৎ ইমপিচমেন্টের প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভা থেকে আসবে, এরকম উল্লেখ করা রয়েছে। আর নির্বাচনের ইমপিচমেন্টের প্রস্তাব উঠাতে গেলে 1/4 সদস্য এর সম্মতি লাগে, তারপরে স্পেশাল মেজরিটিতে বোথ হাউসে পাস করাতে হবে, 14 দিন আগে রাষ্ট্রপতিকে জানিয়ে দিতে হবে। 62তে ভ্যাকেন্সি অফ প্রেসিডেন্টের কথা উল্লেখ করা হয়েছে। ইমপিচমেন্টের মাধ্যমে ভ্যাকেন্সি হতে পারে, তারপরে হচ্ছে ফরেন ট্যুরের কারণে ভ্যাকেন্সি হতে পারে, 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলেও ভ্যাকেন্সি ক্রিয়েট হতে পারে, অসুস্থ হয়ে গেলে অর্থাৎ ইল এর কারণেও অসুস্থ রাষ্ট্রপতির পদটা ভ্যাকেন্সি হতে পারে, তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কার্য সম্পাদন করবে। প্রেসিডেন্ট না থাকতে গেলে ভাইস প্রেসিডেন্ট কার্য সম্পাদন করে, আর ভাইস প্রেসিডেন্ট না থাকলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই কাজটা করে। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি কোনো কারণে ছুটিতে থাকে তাহলে এল্ডার মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি হিসেবে কার্য সম্পাদন করে থাকে। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে একটু আলোচনা করে নিই যে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার গঠন, রাজ্যসভার হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারম্যান বা হেড আমি বলছি। এবার রাজ্যসভার গঠন হয়েছে 3 এপ্রিল 1952 খ্রিস্টাব্দে। রাজ্যসভার প্রথম মিটিং হয়েছে 13 তারিখে মে মাসে 1952 খ্রিস্টাব্দে। রাজ্যসভার প্রথম মিটিং হয়েছে 13 তারিখে মে মাসে 1952 খ্রিস্টাব্দে। ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস in India, father of all India service in India এর ব্যাপারে রাজ্যসভাতে প্রস্তাব আসে প্রথমে। ভাইস প্রেসিডেন্টের সম্পর্কে উল্লেখ করা হয়েছে পার্ট 5-এ, প্রেসিডেন্ট সম্পর্কেও পার্ট 5-এ আলোচনা করা হয়েছিল। এবার হচ্ছে 63 থেকে 71 নম্বর ধারা পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল পোস্ট, এটা উপরাষ্ট্রপতির পোস্ট, সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল পোস্ট। টেনিওর 5 বছরই থাকে। 2 জন উপরাষ্ট্রপতি একাধিকবার মনোনীত হয়েছেন। হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর হামিদ আনসারি 2 জন উপরাষ্ট্রপতি একাধিকবার মনোনীত, 2 জন উপরাষ্ট্রপতি একাধিকবার মনোনীত হয়েছেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর হামিদ আনসারি। ঠিক। আর ভাইস প্রেসিডেন্টের পোস্ট শূন্য রাখা যায় না, যদি শূন্য হয়ে যায় তবে যত শীঘ্র সম্ভব নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। ভাইস প্রেসিডেন্টের পোস্ট শূন্য রাখা যায় না, যদি কোনো কারণে শূন্য হয়ে যায় তাহলে যত শীঘ্রই সম্ভব ভাইস প্রেসিডেন্টের পোস্ট ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করতে হয়। বর্তমানে উপরাষ্ট্রপতির নাম জানতে হবে, তিনি কততম? 14তম হবেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে প্রথম রাষ্ট্রপতি, আর হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু অন্ধ্রপ্রদেশ থেকে 3 নম্বর উপরাষ্ট্রপতি, না ভেঙ্কাইয়া নাইডু। অন্ধ্রপ্রদেশ থেকে 3 জন রাষ্ট্রপতি হয়েছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভি গিরি আর ভেঙ্কাইয়া নাইডু। আর্টিকেল নাম্বার 63-তে বলা হয়েছে দেয়ার শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট, তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হবেন রাজ্যসভার, সেটা 64 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে যে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হবে, 64 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 65 নম্বর ধারাতে কি আছে? রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন যদি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই অনুপস্থিত থাকেন, তাহলে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তিনি সেই পোস্টটিতে বহাল হবেন। তিনি না থাকতে গেলে সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি হবেন।
রাষ্ট্রপতি সর্বাধিক 6 মাসের জন্য উপরাষ্ট্রপতি সর্বাধিক 6 মাসের জন্য রাষ্ট্রপতি হতে পারেন। উপরাষ্ট্রপতির বেতন 4 লক্ষ টাকা। 1960 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ, সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন। হ্যাঁ, 1960 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন। সেই সময়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথমবার উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়েছিলেন। 1969 খ্রিস্টাব্দে ডক্টর জাকির হুসেনের ডেথ হলে ভিভি গিরি রিজাইন দিয়েছিলেন। 1969 খ্রিস্টাব্দে ডক্টর জাকির হুসেনের ডেথ হয়েছিল, সে সময় ভিভি গিরিও রিজাইন দিয়েছিলেন। ফলে মোহাম্মদ হিদায়তুল্লাহ অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর সুপ্রিম কোর্ট, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে হচ্ছে এম হিদায়তুল্লাহ প্রথম চিফ জাস্টিস যে নাকি রাষ্ট্রপতি হয়েছিল, আর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথমবার 1960 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি হয়েছিলেন উপরাষ্ট্রপতি হিসেবে। 1966 নম্বর আর্টিকেলে উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইনডাইরেক্ট ইলেকশনে হয় বাই অল মেম্বার্স অফ পার্লিয়ামেন্ট। অল মেম্বার্স অফ, হ্যাঁ, রাষ্ট্রপতির ক্ষেত্রে অল ইলেক্টেড মেম্বার্স অফ পার্লিয়ামেন্ট অ্যান্ড হচ্ছে স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি থেকে নির্বাচিত সদস্যরা, সকল নির্বাচিত সদস্যরা ভোট দেয় রাষ্ট্রপতির ক্ষেত্রে, কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে পার্লামেন্টের সকলেই দেবে। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে পার্লামেন্টের সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে রাষ্ট্রপতি দ্বারা যে মনোনীত সদস্য থাকে 14 জন, রাজ্যসভাতে 12 জন, লোকসভাতে 2 জন, তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না, কিন্তু রাষ্ট্রপতির অপসারণে পদচ্যুতিতে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্যরা অংশগ্রহণ করে। কোয়ালিফিকেশন কি লাগবে উপরাষ্ট্রপতি হতে গেলে? ভারতের নাগরিক হতে হবে, তাকে 35 বছর বয়স্ক হতে হবে, আনসাউন্ড মাইন্ড হলে চলবে না, ব্যাংক্রাফটি অর্থাৎ দেওয়ানি হলে হবে না, সিকিউরিটি হিসেবে 15,000 টাকা জমা দিতে হবে আরবিআই এর কাছে, আর হচ্ছে লাভজনক পদে থাকা যাবে না, লাভজনক পদে থাকা যাবে না। আর্টিকেল নাম্বার 67 যেখানে কার্যকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে, কার্যকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5 ইয়ার্স তার আর্টিকেল 7 তার কার্যকালের মেয়াদ 5 বছরের কথা উল্লেখ করা হয়েছে। একাধিকবার মনোনীত করা যায়, ইমপিচমেন্ট করা যায় তাকে। উপরাষ্ট্রপতির অপসারণ বিল বা প্রস্তাব রাজ্যসভা থেকে উঠতে হবে, অ্যাবসলিউট মেজরিটিতে সেখান থেকে পাস করাতে হবে, তারপর সেই প্রস্তাব লোকসভায় যাবে, সেখানে মেজরিটিতে পাস হলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে অপসারণ করবেন। উপরাষ্ট্রপতিকে অপসারণ করা হলে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান হবেন। উপরাষ্ট্রপতিকে অপসারণ করা হলে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান হবেন, তবে উপরাষ্ট্রপতি হবেন না। রাজ্যসভার চেয়ারম্যান হবেন, কিন্তু উপরাষ্ট্রপতি হতে পারবেন না। আর উপরাষ্ট্রপতিকে অপসারণ করা হলে 14 দিন আগে নোটিশ দিয়ে জানাতে হয়। আর্টিকেল নাম্বার 69 ওথ অফ ভাইস প্রেসিডেন্টের কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির সামনে নেওয়া হয় ওথটা, রাষ্ট্রপতির সামনে, অর্থাৎ রাষ্ট্রপতি তাকে ওথ নেবে। রাষ্ট্রপতি না থাকতে গেলে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির সামনে ওথ নেওয়া যাবে বা নিতে হয়। আর্টিকেল 71 যেখানে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন সংক্রান্ত আলোচনা রয়েছে, বা আর্টিকেল নাম্বার 71 বলা হয়েছে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় এর সমস্যার দেখা দিলে সুপ্রিম কোর্ট তার সমাধান করে দেবে। আর ভাইস প্রেসিডেন্ট ডাইন অফিস হয়েছে প্রথম, যে কৃষ্ণকান্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, তিনি ডাইন অফিস হয়েছিলেন। এরপর দিন প্রধানমন্ত্রী, স্পিকার, এদের সম্পর্কে আমরা আলোচনা করব।